প্রিয় ছাত্রীরা, আজকে আরেকটা নতুন ক্লাস নিয়ে এসেছি। আজকের আমাদের টপিকস হলো, তবে এটা ঠিক আগে বলে নিই, এটা সেকেন্ড সেমিস্টার অনার্সের ক্লাস আজকে। এবং আজকে আমাদের টপিকস হলো গীতিকবি অক্ষয় কুমার বড়াল। তো গীতিকবি অক্ষয় কুমার বড়াল পড়ার আগে আমি কয়েকটা কথা তোমাদের বলতে চাই। সেটা হলো, আমরা প্রত্যেকেই অনলাইনে ক্লাস করছি, কেউ হোয়াটসঅ্যাপের মধ্য দিয়ে, ইউটিউবের মাধ্যমে বা যেভাবেই হোক আমরা ক্লাস তো করছি। তো সেই জায়গার মধ্যে তোমরা ক্লাস ফলো করছো, ক্লাস দেখছো, কিন্তু শুধুমাত্র ক্লাস দেখলে হবে না, কিন্তু পড়াশোনাটা কিন্তু করতে হবে, পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। এখন যেহেতু একটা আমরা কলেজ বন্ধ, কলেজে যেতে পারছো না, সেহেতু তোমাদের কাছে কিন্তু অফুরন্ত সময়। আর আমাদের পরীক্ষাও কিন্তু খুব তাড়াতাড়ি এসেই গেছে পরীক্ষা, না? তো সেইভাবে আমাদের কিন্তু তৈরি হয়ে নিতে হবে। তো এখানে ভিডিওর মধ্য দিয়ে বা অনলাইনে আমরা যারাই ক্লাস করাচ্ছি, প্রশ্নপত্র হোয়াটসঅ্যাপে বা কিছু দিচ্ছি, সেটা জমিয়ে রাখলে চলবে না। সঙ্গে সঙ্গে সেটা তুলে নাও। যে নোটগুলি তোমাদের দেওয়া হচ্ছে সেইগুলি তোমরা হাতে লিখে বা প্রিন্ট বের করে নাও। বের করে সেই জায়গাটা কিন্তু পড়া শুরু করো। যদি জমিয়ে রাখো তাহলে দেখবে প্রচুর হয়ে গেছে, এত হয়ে গেছে যে তখন কিন্তু আর সেগুলি সামাল দেওয়া মুশকিল হয়ে যাবে। রেজাল্টটা কি হবে? তারপর রেজাল্টটা খারাপ হয়ে যাবে। কাজেই ম্যাডামরা বা স্যাররা যা বুঝিয়ে দিচ্ছেন, এরপরে গিয়ে কিন্তু সেটা বাড়িতে অবশ্যই পড়বে। আমি যখন ক্লাসে তোমাদের ক্লাস নিতাম, তখনও কিন্তু আমি বারে বারেই বলতাম যে ক্লাসে এসে বুঝলে কিন্তু বাড়িতে গিয়ে পড়লে না, তাহলে কিন্তু তোমার এই পড়াটা আর কোনো সার্থকতা রইল না এই পড়াটার। কারণ তুমি ক্লাসে যেটা বুঝে গেলে সেটা যদি বাড়িতে গিয়ে পড়ো, তাহলে কি হবে জানো তো? সেটা তোমার মনে একদম থেকে যাবে, সেটা ভুলবে না। কিন্তু যদি এটা না পড়ো, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গেই ভুলে যাবে। কাজেই তোমাদের সেইভাবে প্রত্যেকটা সাবজেক্টেরই তো ক্লাস হচ্ছে, সেইভাবে প্রত্যেকটা সাবজেক্টটারই তোমরা ম্যাডাম বা স্যাররা বুঝিয়ে দেওয়ার পর সেটা কিন্তু বাড়িতে গিয়ে পড়বে। তোমাদের মধ্যে অনেকেই একটু অস্থির হয়ে গেছো, কলেজ খুলছে না, কলেজের মতো সেই রকম আমরা পাচ্ছি না। এটা স্বাভাবিক। কলেজে যেভাবে আমরা একজন আরেকজনকে দেখে পড়াতাম, সেইভাবে তো আমরা অনলাইনে পাচ্ছি না। সেই যে এর জন্যই তো শিক্ষক আর ছাত্রছাত্রীদের মধ্যে সম্পর্কটা খুব সুন্দর, কারণ এখানে আদান প্রদানটা খুব সুন্দর হয়। ক্লাসের মধ্যে যে শিক্ষাটা, সেই শিক্ষার সঙ্গে কোনো শিক্ষার তুলনা হয় না। কিন্তু আজকে আমরা যে একটা সিচুয়েশন, যে একটা সময়ের মধ্য দিয়ে আমরা প্রত্যেকটা দেশের প্রত্যেকটা মানুষ আমরা যাচ্ছি, সেখানে দাঁড়িয়ে এই কথাগুলি এখন আর বললে চলবে না যে কলেজে গিয়ে ক্লাস করানো বা ক্লাস করলে ভালো হতো। সেটা তো ভালো হতোই, কিন্তু সেই বিষয়গুলি এখন আর মাথায় রেখে লাভ নেই। এখন কি করতে হবে? এখন আমার পরীক্ষাটা যেন ভালো হয়, তার জন্য অনলাইনে যে ক্লাসগুলি হচ্ছে সেই ক্লাসগুলি আমাকে ফলো করতে হবে, এবং বাড়িতে থেকে আমাকে কিন্তু নিজেকে তৈরি করে নিতে হবে, কারণ এখন আমার হাতে অফুরন্ত সময়। তো সেই জিনিসগুলি তোমরা মাথায় রাখবে। আর আমার একটাই আমি জানি যে আমার স্টুডেন্টদের কিন্তু রেজাল্ট ভালো হবেই, সেই বিশ্বাসটা কিন্তু তোমরা রাখবে, এবং আমি জানি তোমরা নিশ্চয়ই পড়াশোনাটা করবে। যাই হোক, আমরা এবার এগিয়ে যাই আমাদের আজকের ক্লাসে। গত ক্লাসে আমরা পড়েছিলাম গীতি কবিতা ও বিহারীলাল চক্রবর্তী। আজকে সেই গীতিকবি অক্ষয় কুমার বড়াল নিয়ে আমি আলোচনা করব। সেদিন গীতি কবিতা কী নিয়ে আলোচনা করেছিলাম? তো গীতি কবিতা কী সেটা নিশ্চয়ই তোমরা বুঝেছো। তাও আবার বলি যে কবির কল্পনা অনুভূতি যখন সৌন্দর্য ও সঙ্গীতের উপর নির্ভর করে একটা নিটল রসমূর্তি সৃষ্টি করে, সেটাই হলো গীতি কবিতা বা লিরিক পোয়েট্রি। সেটা আমি গত ক্লাসেও বলেছি। এবং সেই গীতি কবিতা সংজ্ঞা এবং কবে সৃষ্টি হয়েছিল সব কিছু আলোচনা করার পর আমি বিহারীলাল সম্পর্কেও আলোচনা করেছিলাম যে বিহারীলাল গীতি কবিতার প্রথম সচেতন কবি, এবং বিহারীলাল চক্রবর্তীর গীতি কবিতাগুলি নিয়েও আলোচনা করেছিলাম। আজকেও আমরা গীতি
কবি অক্ষয় কুমার বড়ালের গীতি কবিতাগুলি নিয়ে আলোচনা করব। তবে অক্ষয় কুমার বড়াল কিন্তু প্রথম জীবনে বিহারীলালের পদাঙ্ক অনুসরণ করেছিলেন। ভাবশিষ্য বলা যায় অক্ষয় কুমার বড়ালকে, বিহারীলালের ভাবশিষ্য। অক্ষয় কুমার বড়ালের কাব্যগুলি বিশ্লেষণ করলে প্রথম দেখা যায় যে তার প্রদীপ, কনকাঞ্জলি, ভুল, এই তিনটি গীতি কবিতাতে প্রেম সংক্রান্ত কথা রয়েছে। মানে প্রেম সংক্রান্ত কবির যে মনোভাব খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এই তিনটা কাব্যের মধ্যে, এই তিনটা গীতি কবিতার মধ্যে। কিন্তু তিনি যে প্রেমের চিত্র অঙ্কন করেছেন এই কাব্যগুলির মধ্যে, তা কিন্তু মর্ত্য জীবনের সঙ্গে সেই প্রেমের কোনো সম্পর্ক নেই। সেটা অনেকটা কিটসের এন্ডিমিয়নের মতো অধরা, তাকে ধরা যায় না। কবি সেইভাবেই কিন্তু তার প্রথম যে কাব্য গীতি কবিতাগুলি এইরকমভাবেই তিনি আলোচনা বা সৃষ্টি করেছিলেন। পরবর্তী সময়ে দেখা যায় যে ভুল থেকে শঙ্খ পর্যন্ত সেখানে তার একটা নতুন দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে। ভুল কাব্যটা যদি আমরা বিশ্লেষণ করি, ভুল কাব্যটার মধ্যে কবি দেখিয়েছেন প্রাত্যহিক জীবনের মধ্যে প্রেমকে তিনি উপলব্ধি করেছেন, এবং শঙ্খ কাব্যের মধ্যে গিয়ে কবি দেখিয়েছেন যে বাস্তব জীবনের মধ্যেই প্রেমের রাজ সিংহাসন কিন্তু কবি এই কাব্যের মধ্যে স্থাপন করেছেন। তাহলে বোঝা গেল যে এই পর্ব থেকে কবির দৃষ্টিভঙ্গি একটু কিন্তু সরে এসেছে, নতুন চেতনা তার মধ্যে কাজ করছে। এগুলি প্রেম সংক্রান্ত হলো, কবির মধ্যে কিন্তু একটা স্বপ্নজাল বা একটা প্রেম সম্পর্কে যে একটা রহস্যের আবরণ, সেটা কিন্তু কবির এই কাব্যগুলির মধ্যে ছিল। কিন্তু বাংলা সাহিত্যে অক্ষয় কুমার বড়াল গীতিকবি হিসেবে সর্বাধিক জনপ্রিয়তা লাভ করেছেন বা খ্যাতি অর্জন করেছেন। তার একটি মাত্র কাব্যই তার জন্য যথেষ্ট, সেটা হলো এষা কাব্যগ্রন্থ। এই কাব্যগ্রন্থটা বাংলা সাহিত্যে একটা বিশেষ আসনে প্রতিষ্ঠিত। কেন? কারণ এটা একটা শোক কাব্য। গীতিকাব্য তো বটেই, এটা একটা শোক কাব্য। তোমাদের মনে আছে কিনা জানি না, যখন গতদিন আমরা বিহারীলাল চক্রবর্তীর এই গীতি কবিতা নিয়ে আলোচনা করছিলাম, তখন সেখানেও আমরা একটা শোক কাব্য কিন্তু আমরা পেয়েছিলাম। বিহারীলালের শোক কাব্য কোনটা বলো তো, মনে আছে কিনা সবার? বন্ধু বিয়োগ। সেখানে কবির বন্ধু এবং প্রথমা পত্নীর বিয়োগে কবি বন্ধু বিয়োগ কাব্যটা রচনা করেছিলেন, একটা শোক কাব্য। অক্ষয় কুমার বড়ালেরও এষাটা একটা শোক কাব্য। তার স্ত্রী মারা যাওয়ার পর কবি এতটাই শোকপ্রাপ্ত হয়েছিলেন, এতটাই ব্যথা কবি পেয়েছিলেন যে এটারই একটা বলা যেতে পারে সেই ব্যথার একটা কি বলবো, কবির সেই যে অনুভূতিটা সেটাই কিন্তু এসেছে এই কাব্যটার মধ্যে, এষা কাব্যগ্রন্থের মধ্যে। এষা কাব্যগ্রন্থের মধ্যেই কবি কিন্তু জীবনের চরম সত্যটা যখন দেখলেন, জীবনের চরম পরিণামটা যখন কবি উপলব্ধি করলেন, তখন কবি বিস্ময়াতীত দৃষ্টিতে প্রশ্ন করলেন, মরণে কি মরে প্রেম, অনলে কি পুরে প্রাণ। কবি এতদিন পর্যন্ত প্রেমের স্বরূপটা কবির কাছে উদ্ঘাটিত হয়নি। মৃত্যুর মধ্য দিয়েই প্রেমের সার্থকতা লাভ হয়, এটা কিন্তু কবি বুঝতে পারলেন, উপলব্ধি করলেন এই জায়গাটাতে এসে। স্ত্রীকে হারিয়ে, প্রিয়জনকে হারিয়ে কবির স্বপ্নালু দৃষ্টিভঙ্গি উন্মুক্ত হলো, এবং কবি বুঝতে পারলেন জীবনের শ্রেষ্ঠ পরিণামটা কি, জীবনের পরিণামটা কি। এবং প্রিয়জনকে হারিয়ে তার বিয়োগ ব্যথা, স্ত্রীকে হারিয়ে ব্যথার্ত কবির প্রশ্ন, তুমি নাই হয় না বিশ্বাস। কবি এতটাই শোকপ্রাপ্ত যে কবি জীবনের পরিণাম সম্পর্কে অনুধাবন করলেন, এবং শোকাগ্রস্ত কবি তাই এই প্রশ্নটাই করলেন। খুব সুন্দরভাবে তিনি এই কাব্যটাকে 4টা ভাগে ভাগ করেছেন, স্ত্রীর বিয়োগ ব্যথাকে 4টা পর্বে ভাগ করেছেন। সেটা হলো মৃত্যু, ওষুধ, শোক এবং সান্ত্বনা। অসাধারণ এই কাব্যের মধ্যে কবির বিয়োগ ব্যথা প্রকাশিত হয়েছে।
আর এত সুন্দরভাবে তিনি তার যে জীবনের, তার মৃত্যুর, মানে জীবনের যে পরিণতি, মৃত্যু, সেটাকে তিনি উপলব্ধি করেছেন এবং সেটাই তিনি তার কাব্যের মধ্যে প্রতিফলিত করেছেন, এবং সেই কারণেই কিন্তু এই কাব্যটা বাংলা সাহিত্যে একটা বিশিষ্ট স্থান বা বিশেষ স্থান অধিকার করে আছে। কবির কাব্যগুলি যদি বিশ্লেষণ করা যায়, তবে দেখা যাবে প্রথম দিকে কবির মধ্যে একটা বিক্ষোভ, একটা বিক্ষুব্ধ মন কবির ছিল, এবং এশা কাব্যে এসে জীবনের সঙ্গে জীবনাতীতের মিল কবি খুঁজে পেয়েছেন। আর এই কাব্যটার মধ্য দিয়ে কবির মনে হয়, আমি যতটুকু আমার মনে হয়, যে কবি জীবনের সার্থকতাও হয়তো সেই এশা কাব্যগ্রন্থটার মধ্য দিয়েই সার্থক হয়েছে কবি জীবন। কারণ এটার মধ্য দিয়ে কবির যে শোক ব্যথা এত সুন্দরভাবে কবি প্রকাশ করেছেন, সেটা হয়তো প্রেমের কবিতাগুলির মধ্যেও এতটা সুন্দরভাবে প্রকাশ করা হয়নি। এটা রোমান্টিক প্রেমের নয়, রোমান্টিক দুঃখেরও নয়, এটা একটা শোক কাব্য। স্ত্রীর বিয়োগ ব্যথায় কবির অন্তরে যে ব্যথা সৃষ্টি হয়েছিল, তার থেকেই কিন্তু এই কাব্যটার সৃষ্টি। এই কারণেই বাংলা সাহিত্যে এই কাব্যটার এত কদর, আর এই কারণেই হয়তো এই কাব্যটা একটা বিশাল একটা খ্যাতি অর্জন করেছিল, কারণ কাব্যের গুণেই, কবির গুণেই। তো এই পর্যন্ত অক্ষয় কুমার বড়ালের যে গীতিকবি হিসেবে তার আলোচনা। তবে আমি আবারও বলবো, গীতিকবি অক্ষয় কুমার বড়াল বা বিহারীলাল চক্রবর্তী গীতি কবিতা কি, এই সমস্ত নিয়ে আলোচনা করেছি। এই ক্লাসগুলি ফলো করো আর বইটা পড়ো। বইটা পড়লে, কারণ তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট ভীষণ এই গীতি কবিতা, উপন্যাস, আমাদের যে প্রথম ইউনিটের কথা আমি বলছি, এখান থেকে এই টপিকসগুলি কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট। কাজে এই টপিকসগুলিকে অবহেলা করলে চলবে না, এইগুলিকে ভালো করে তোমাদের কিন্তু পড়তে হবে। খুব ভালো করে এটা পড়ো, এবং আমি আশা রাখবো যে তোমরা নিশ্চয়ই সবগুলি খুব ভালো করে পড়বে, ভালো করে তৈরি করে নেবে, এবং আমরা কলেজ খুলবে তখন কিন্তু আমি প্রত্যেকের কাছ থেকে, আমি একজন একজন করে কিন্তু প্রত্যেককেই আমি পড়াটাও কিন্তু আমি ধরব, এবং আমি আশা রাখি তোমাদের কাছ থেকে যে তোমরা কিন্তু সেদিন পড়াটা আমাকে খুব ভালো করে দিতে পারবে। কোনো প্রশ্ন থাকলে, আরও কিছু কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে জানাও। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পড়াটা চালিয়ে যাও। পড়ার সঙ্গে কোনো রকম দুষ্টুমি করলে চলবে না, পড়াশোনাটা ভালো করে করতে হবে, রেজাল্টটাও আমাদের ভালো করতে হবে। সবাই ভালো থাকো।